স্বাগত নিউজ 24 দিনের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম জান্নাত অথি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনার প্রকোপ ঠেকানোর কারণে সরকারের দেয়া 18 দফা নির্দেশনা মানছে না সাধারণ মানুষ। রাজধানীর বড় বড় পাইকারি বাজারগুলোতে জনসমাগম থাকলেও নেই স্বাস্থ্যবিধির মেনে চলার কোনো নিয়ম। কতটা মানা হচ্ছে করোনার নির্দেশনা জানাচ্ছেন আলী তালুকদার। হঠাৎ বেড়ে যাওয়া করোনার প্রকোপ ঠেকাতে সরকারের নির্দেশনা রয়েছে 18টি। নির্দেশনা মেনে চলতে বারবার বলা হলেও তা কতটা মানছেন রাজধানীবাসী? রাজধানীর কারণ বাজারের রাতের চিত্র এটি। দেশের বিভিন্ন জেলা থেকে আসা ব্যবসায়ীদের মাঝে নেই করোনার নিয়ম মেনে চলার কোনো বালাই। তো মাস্ক পরি ভাই, হয়তো এই উস্তের ক্যারেট আনার সময় আছে যে পড়িছে। করোনার ভিতরে তো আর মাস্কের ভিতরে তো কোনো সমস্যা নেই, আল্লাহ নিলে এমনি নেব। গুলিস্তানের আরেকটি পাইকারি মুরগির বাজার। বাতাসের দুর্গন্ধে যেখানে পথচারীদের নাকে কাপড় দিতে হয়, সেখানে করোনার প্রকোপ থেকে বাঁচতে অনেকের মুখেই নেই মাস্ক। দেখেন অবস্থা, মাস্ক পরার তো সময় নাই। কাজ করবো মাস্ক লাগাবো, গরমে তো সিদ্ধ হয়ে যেতেছে। নির্দেশনা রয়েছে অথচ নেই এর কোনো বাস্তবায়ন। সংক্রমণ রোগ বিশেষজ্ঞ জানান করণীয় সম্পর্কে। কঠিন ব্যাপারটাকেই আমাদের আয়ত্তে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। সরকার, জনগণ, জনপ্রতিনিধি সকলে মিলে যে বাংলাদেশকে করোনা থেকে, এই মহা দুর্যোগ থেকে রক্ষা করতে হবে। আমরা যদি একটা জাতীয় ঐক্যমত্য পোষণ করে এগিয়ে যাই তাহলে অসম্ভব নয়। বিশেষ প্রয়োজন ছাড়া রাত 10টার পর বাইরে বের হতে নিষেধাজ্ঞাও মানছে না সাধারণ মানুষ। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। দেশে করোনা সংক্রমণ বাড়ছে প্রতিদিন। আজও ইউরোপ থেকে দেশে ফিরেছেন 6 জন যাত্রী। তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানোর ঘোষণা দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এছাড়াও শুক্রবার সকালে কাতার এবং সৌদি আরব থেকে 2টি ফ্লাইটে কয়েকশো যাত্রী দেশে ফিরেছে। তাদেরকে হোম কোয়ারেন্টিনে থাকারও পরামর্শ দেওয়া হয়েছে। যাত্রীরা জানিয়েছেন তাদের কোভিড টেস্ট করেই দেশে আনা হয়েছে। এছাড়া গতকাল ইউরোপ এবং ইউকে থেকে ফিরেছেন 211 জন, এমনটাই জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ইমার্জেন্সিতে আসছি, আমার বাড়িতে সমস্যা ছিল। করোনার টেস্ট করা হয়েছে, সার্টিফিকেট নিয়ে আসছি। আমাদের দেশ তো অনেক ভালো সেফটিভাবে আসছি আমরা। আমি মনে করি যে বাংলাদেশে হঠাৎ করে যে বিমান বন্ধ করে দিয়েছে চলাচলটা, আমার মনে হয় যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে যদি ঘোষণা করতো যে বিমান বন্ধ হয়েছে, তাহলে যারা দেশে আটকা পড়ে গেছে সেটা তাড়াতাড়ি যেতে পারত। করোনা ঝুঁকির মধ্যে অনুষ্ঠিত হচ্ছে 2020-21 শিক্ষাবর্ষে MBBS ভর্তি পরীক্ষা। এই পরীক্ষা যথাযথ স্বাস্থ্যবিধি বজায় রেখে গ্রহণ করা হয়েছে বলেও জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে পরীক্ষা কেন্দ্রে সামাজিক দূরত্ব বা সবার মাস্ক পরা নিশ্চিত করতে তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ইতিমধ্যে জানিয়েছেন, এই ভর্তি পরীক্ষাটি স্বচ্ছতা এবং স্বাস্থ্যবিধি ঠিক রাখতে সরকারের পুলিশ বাহিনী, গোয়েন্দা শাখা, শিক্ষা বিভাগ, বিদ্যুৎ বিভাগ সহ সংশ্লিষ্ট সব শাখা মিলে টিম ওয়ার্ক ও কোঅর্ডিনেশনের মাধ্যমে কাজ করবে। তারা পরীক্ষা কেন্দ্রে ও কেন্দ্রের আশেপাশে এলাকার স্বাস্থ্যবিধি বজায় রাখবে। পরীক্ষার আগে সামাজিক মাধ্যমগুলোতে যেন কোনো গুজব ছড়াতে না পারে সে ব্যাপারেও সরকারের সংশ্লিষ্ট বিশেষ শাখাগুলো কাজ করবে। এবছর মেডিকেলে ভর্তিচ্ছু পরীক্ষার্থীর সংখ্যা 1,22,874 জন। পাশাপাশি এই বছর করোনার কারণে সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্র সংখ্যা 19টি এবং ভেন্যু সংখ্যা 55টি করা হয়েছে। বৈশ্বিক করোনা পরিস্থিতি। 24 ঘন্টায় দেশ জুড়ে পূর্ববর্তী দিনের চেয়ে আরও বেড়েছে সংক্রমণ। একদিনে আক্রান্ত হয়েছে 6,86,000-এর বেশি মানুষ। প্রাণহানি হয়েছে 11,500 শতাধিক। এ নিয়ে মোট আক্রান্ত ছাড়ালো 13,01,00,000 আর মোট মৃত্যু ছাড়িয়ে গেল 28,39,000। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ইউরোপে অপ্রত্যাশিত ধীর গতিতে টিকাদান হওয়ায় দীর্ঘায়িত হচ্ছে এই মহামারী। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। ভ্যাকসিন প্রয়োগ শুরু হলেই বিশ্ব থেকে দূর হবে করোনা মহামারী, এমনটাই ধারণা ছিল সবার। তবে সেই ধারণাকে পাল্টে দিয়ে ব্যাপক হারে বেড়ে যাচ্ছে করোনা সংক্রমণ। চলতি বছর সংক্রমণে সবচেয়ে গুরুতর পরিস্থিতির মুখোমুখি হয়েছে ব্রাজিল। করোনার প্রকোপ অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রেও, তবে যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি সংক্রমণ হচ্ছে ভারতে। অন্যদিকে
যুক্তরাজ্যে করোনা আক্রান্ত হওয়া রোগীদের 1/3 পরবর্তী 4 মাসের মধ্যে আবারও ভর্তি হয়েছেন হাসপাতালে। দীর্ঘমেয়াদী প্রভাবের কারণে করোনা রোগীদের পর্যবেক্ষণে রাখার উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। মহামারী দীর্ঘায়িত হওয়ার ব্যাপারে বৃহস্পতিবার ইউরোপের উদাহরণ দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, এই সংকট থেকে বের হওয়ার সবচেয়ে বড় উপায় হচ্ছে ভ্যাকসিন। কিন্তু সেই ভ্যাকসিন কর্মসূচি ইউরোপে চলছে অপ্রত্যাশিত ধীর গতিতে, যার ফলে ঠেকানো যাচ্ছে না এ মহামারী। মার্কিন করোনা টিকা জনসন অ্যান্ড জনসনের 1.5 কোটি ডোজ উৎপাদনের পর শনাক্ত হয়েছে ত্রুটি। ওষুধের একটি ব্যাচের উপাদান মানগত পরীক্ষায় ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। তবে নতুন এক গবেষণায় ফাইজারের টিকা নিয়ে আবারও এসেছে ইতিবাচক তথ্য। প্রায় 13 সপ্তাহের একটি পরীক্ষা চালিয়ে সিডিসি জানায়, টিকাটির প্রথম ডোজেই পাওয়া গেছে কার্যকরী ফলাফল, আর দ্বিতীয় ডোজ নেয়ার পর সংক্রমণের সম্ভাবনা কমেছে 90%। নিবির আমিন, নিউজ 24। রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের দাম নিয়ে কেউ যেন কারসাজি করতে না পারি, সেজন্য এখন থেকে মনিটরিং বাড়ানোর দাবি জানাচ্ছেন ক্রেতারা। রাজধানীর বিভিন্ন বাজারে দেখা যায় এরই মধ্যে কিছু পণ্যের দাম বাড়ানোর তৎপরতা শুরু হয়েছে। তবে এই সপ্তাহে কমেছে মুরগি, সবজি সহ বেশ কিছু পণ্যের দাম। অন্যদিকে কদর বেড়েছে টিসিবির খোলা বাজারের পণ্যের। সুলতান আহমেদের রিপোর্ট। করোনার ভয় উপেক্ষা করে এভাবেই লম্বা লাইনে দাঁড়িয়ে নিত্যপণ্য কিনছে সাধারণ মানুষ। বাজারের চেয়ে কিছুটা কমে পেয়ে স্বস্তিতে ক্রেতারা। টিসিবির ট্রাকে মিলছে সয়াবিন তেল, পেঁয়াজ, চিনি, ছোলা, তবে তা প্যাকেজ আকারে। তেল হাস্তা এই লাগিয়া বাজারে 140 টাকা, এখানে 100 টাকা। 70 টাকা মনে করেন আমার বাইসে গেল, আমি রাস্তায় সিরিয়াল ধরে আমি নিলাম। খরচটা তাদের তো কমে নয়, অথচ ইনকামটা কিন্তু কমে গেছে, যে কারণে এখন এরা এইটা কেনা ছাড়া তো উপায় নাই। রাজধানীর মুদি বাজারে অবশ্য নতুন করে অস্বস্তি নেই। কিছু পণ্যের বাড়তি দাম এখনও কমেনি। আলু বিক্রি হচ্ছে 15 থেকে 16 টাকা কেজিতে। এর বাইরে রমজানের প্রয়োজনীয় ছোলা, বুটের ডাল, চিনির দাম রয়েছে অনেকটাই অপরিবর্তিত। স্থিতিশীল রয়েছে চিকন চালের দাম, তবে কেজিতে 2-3 টাকা বেড়েছে মোটা চাল। আগের থেকে একটু বাড়তি আর কি চিনির দাম। তেল তো কোম্পানি রেট বাড়াইছে, এই জন্য আর কি বাড়তি আর কি। মোটা চাল বিক্রি করতে আসে আপনার 52 টাকা খুচরা, আর এমনি হলো 2500 টাকা, 2520 টাকা বস্তা। এগুলো বাড়তি, আগের থেকে আংশিক বাড়তি আর কি। মাংসের বাজারে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। গরুর মাংস বিক্রি হচ্ছে 580 টাকা কেজি দরে, ব্রয়লার মুরগি কেজিতে 10 টাকা, আর পাকিস্তানি কক কমেছে কেজিতে 50 টাকা। কেজিতে 10 টাকা, আবার ব্রয়লার কমছে 5 টাকা, পাকিস্তানিতে কমছে 60 টাকার মতন। সবজি কিংবা মাছের দাম অপরিবর্তিত রয়েছে বলে দাবি বিক্রেতাদের। আগের মতোই আছে, বেশি একটা কমও নাই, বাড়াও নাই, সেমই আছে, খালি বালার মধ্যে লেবুটাই বেশি। মাছের দাম মোটামুটি আল্লাহ দিলে কমেই, মানে এখনো বাড়ে নাই। ক্রেতারা বলছেন রমজান আসার আগেই লাগাম টানতে হবে নিত্যপণ্যের দামে। যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষ আছে তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে সবকিছু। সরকারের মনিটরিং পলিসি মনে হয় মাঠ পর্যায়ে নাই। যেভাবে দিন দিন বেড়ে যাচ্ছে, এখানে রমজানে সাধারণত মানুষ ভালো খেয়ে রমজানটা রাখতে পারবে কিনা সন্দেহ। প্রয়োজনে ভর্তুকি দিয়ে নিম্ন আয়ের মানুষের জন্য নিত্যপণ্য বিক্রির তাগিদও দিচ্ছেন ক্রেতারা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। কক্সবাজারের রুখিয়ার কুতুপালং বাজারে অগ্নিকাণ্ডে 3 রোহিঙ্গা নিহত হয়েছেন। আগুনে পুড়ে গেছে 7টি দোকান। ফায়ার সার্ভিস জানায়, ভোরে কুতুপালং বাজারের একটি দোকানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় 3টি লাশ উদ্ধার করা হয়। নিহতরা দোকান কর্মচারী বলে শনাক্ত করেন স্থানীয়রা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। এপ্রিল মাসে দেশে একাধিক প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। চলতি মাসেই দেশের উত্তর পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ এবং উত্তর পূর্বাঞ্চলে বন্যা হতে পারে। এছাড়া বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। তীব্র কালবৈশাখী ঝড়ও বয়ে যেতে পারে। তাপমাত্রা উঠতে পারে 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। এপ্রিল মাসে দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দেশের উত্তর ও মধ্যাঞ্চলে 2 থেকে 3টি বজ্র ও শিলাবৃষ্টি সহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় এবং দেশের অন্য জায়গায় 5 থেকে 7 দিন
বজ্র ও শিলাবৃষ্টি সহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে। মহামারী উত্তর বিশ্বে ঝুঁকি প্রশমন, কর্মক্ষেত্রে সুযোগ হবে প্রসারণ, এই প্রতিপাদ্য নিয়ে এবার পালিত হচ্ছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। মহামারীকালে অটিস্টিক মানুষদের স্বাস্থ্যসেবায় বিশেষ হেল্পলাইন চালু করার আহ্বান অভিভাবকদের, তাদেরকে ভ্যাকসিনের আওতায় আনারও আহ্বান তাদের। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। আজ যে শিশু, কাল সে পৃথিবীকে দেবে এক একটি সাজানো বাগান। তবে সবার সাজানো বাগান এক নয়, এক একজন এক এক রকম শক্তি নিয়ে এসেছে, এক একজন এসেছে এক এক রকম দুর্বলতা নিয়ে, যে দায় তাদের নয়। সেই বিষয়টা আমরা নিশ্চিত হতে চাই যে আমাদের অনুপস্থিতিতে তারা একটি নিরাপদ, নিশ্চিত এবং একটি মর্যাদা সম্পন্ন জীবন পাবে। সুবর্ণ নাগরিক কার্ডের আওতায় অটিস্টিকদের আনার কথা থাকলেও প্রান্তিক অনেকেই তা পাচ্ছেন না। সরকারের কাছে অভিভাবকদের দাবি, করোনাকালে অটিস্টিকদের জন্য টিকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করার। ওরা কিন্তু স্বাভাবিকভাবেই খুবই ঝুঁকিপূর্ণ, অনেক বেশি স্বাস্থ্য ঝুঁকিতে আছে এবং থাকে, তো তাদের জন্য কিন্তু কোভিড সংক্রমণের সম্ভাবনাটা অনেক বেশি। আমার বাচ্চাটি গিয়ে তো কোথাও দাঁড়িয়ে থাকতে পারবে না, ও যখন হসপিটালাইজড হবে তখন তো তার মা বাবাকেও থাকতে হবে সাথে, ও হয়তো অন্য কাউকে নিতেই পারবে না সাথে। একটি হেল্পলাইন চালু করা হোক বিশেষভাবে, শুধুমাত্র এই প্রতিবন্ধী জনগোষ্ঠীকে অ্যাড্রেস করার জন্য, তারাও এই টিকার বা ভ্যাকসিনের আওতায় আসুক। এরই মধ্যে সরকার অটিস্টিকদের জীবনকে কিছুটা সহজ করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। 2013 সনে অক্টোবর মাসে পরপর 2 দিনে মহান জাতীয় সংসদে 2টি আইন পাস হয়েছে। একটি হচ্ছে প্রতিবন্ধীদের যে অধিকার সুরক্ষা এবং পরবর্তীটা হচ্ছে নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন, এবং 2016 থেকে একটি স্ট্র্যাটেজিক প্ল্যান অফ অটিজম এটি করা হয়েছে এবং এটা স্পন্সর করেছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনাকালে অটিস্টিক শিশুদের অনলাইন শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দেওয়ার আহ্বান অভিভাবকদের। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের হিসাবে বাংলাদেশে অটিস্টিক শিশুর সংখ্যা আনুমানিক 1.5 লাখ, আর যুক্তরাষ্ট্রের অটিস্টিক সোসাইটির পরিসংখ্যান অনুযায়ী বিশ্ব জনসংখ্যার প্রায় 1% মানুষ অটিস্টিক। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত, দেখছেন দিনের সংবাদ। বাঙালির প্রাণের মেলার 14তম দিন আজ। এরই মধ্যে পাঠক সমাগম বেড়েছে বইমেলায়। সোহরাওয়ার্দী উদ্যানে এই মুহূর্তে আছেন সহকর্মী সুকন্যা আমির, তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সুকন্যা, ছুটির দিনে পাঠক উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর যেহেতু করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলছে, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কতটুকু সচেতন মানুষ? এই মুহূর্তে রয়েছি সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে এবং সকাল 11টা নাগাদ বইমেলা প্রাঙ্গণের 4টি দুয়ার কিন্তু খুলে দেওয়া হয়েছে। আপনি জানেন যে আজকে সরকারি ছুটির দিন, শুক্রবার, এবং মেলার 3য় সপ্তাহের শুরু। আর স্বাস্থ্যবিধি যদি বলি যে প্রায় 90% মানুষই স্বাস্থ্যবিধি মানার চেষ্টা করছেন, সচেতনও রয়েছেন। তবে যে পরিমাণ আসলে চলছে তাপদাহ, একটু কষ্ট হয়ে যাচ্ছে যারা প্রকাশকরা রয়েছেন, যারা স্টল প্যাভিলিয়নগুলোতে রয়েছেন, এবং সেই সাথে যারা পাঠক দর্শনার্থীরা রয়েছেন। যেহেতু আজকে সরকারি ছুটির দিন, সকাল থেকে পাঠক সমাগম সেরকমটা উপস্থিতি না দেখলেও এখন কিন্তু আমরা বেশ দেখতে পাচ্ছি। এবং আপনি জানেন যে এবার করোনার সংক্রমণের কারণে এবং করোনা বৃদ্ধির কারণে শিশু প্রহরটি রাখা হয়নি, তাই অভিভাবকের হাত ধরে শিশু কিশোররা কিন্তু সেভাবে আমরা মেলায় উপস্থিতি দেখতে পাইনি। তবে কেউ কেউ আসছেন, তার পছন্দ মতো বই সংগ্রহ করছেন। কোনো অভিভাবকরা রয়েছেন, সেই অভিভাবকরাই তাদেরকে বই পছন্দ করে নিয়ে হয়তো বা বাসায় যাচ্ছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা পেয়েছি একজন ক্ষুদে পাঠককে। তিনি, আমরা দেখছিলাম যে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে তিনি তার বই পছন্দ করছেন। একটু দর্শকদের জন্য তার সাথে একটু কথা বলে নেই। তুমি নিশ্চয়ই বই কিনেছো, এবং কি কি বই দেখছো? আমি গল্পের বই বেশি পছন্দ করি, তাই গল্পের বই দেখছি। আর বেশিরভাগ সময় হচ্ছে যে স্টলে মোহাম্মদ জাফর ইকবাল যে সাইডে থাকবে আমি সেই সাইডে চলে যাচ্ছি, কারণ সে আমার ফেভারিট লেখক। আর এমনিতে আমার পপ আপ বুক, মানে এখন মনে হয় অনেক ছোটদের বই, কিন্তু আমার ওটা পপ আপ বুক উল্টাতে অনেক মজা লাগে, অনেক পছন্দ, কারণ ওখানে বেশ কার্টুন টাইপের সিনারিগুলো দেয়া থাকে। হ্যাঁ, আমার ওটা
ইসে করতে অনেক মজা লাগে, আমার বানাতেও মজা লাগে। আমি এরকম বানাতে পারি, আমাদের স্কুল থেকে বানাতে বলেছিল, আমরা সবাই মিলে বানিয়ে অনেক মজা করেছিলাম। আর অনেক ধন্যবাদ তোমাকে। অভিভাবক আছেন আমাদের সঙ্গে, একজন তার সঙ্গে একটু কথা বলে নিই। যেহেতু করোনাকালীন আমাদের সংকটটাও একটু বেড়ে গেছে, সেখানে স্বাস্থ্যবিধি আসলে সবাইকেই মানতে হচ্ছে। এই বিষয়ে আপনার মতামতটাও একটু জানতে চাই। যেহেতু করোনা প্রকোপ অনেক বেড়ে গেছে হঠাৎ করে, তো আমরা চাচ্ছিলাম যে বইমেলায় আরও বিকেলের দিকে আসবো, অনেক সময় থাকবো, লং টাইম বই কেনার জন্য আগ্রহী থাকে খুবই, এই সময় অধীর আগ্রহে থাকে। অলরেডি আমরা দ্বিতীয়বার আসলাম এইবার বইমেলায়। তো এবার এই যে করোনার জন্য এখন সকালে বের হয়েছি, যাতে আমরা কিছুক্ষণের মধ্যে বই কিনে আসলে চলে যাওয়া যায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অর্থে যেমনটি বলছিলাম যে অভিভাবকের সঙ্গে সঙ্গে কিন্তু শিশু কিশোররা রয়েছেন, এবং আরেকটি তথ্য দিতে চাই, বই মেলায় কিন্তু এ পর্যন্ত 1770টি বই নতুন প্রকাশিত হয়েছে, এবং আজকেও হয়তো বা শতাধিকের ওপরে নতুন বই প্রকাশিত হবে। অমর 21শে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। ধন্যবাদ সুকন্যা। আমাদের সঙ্গে বইমেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুকন্যা আমির। সুরের শহরে অসুরের তাণ্ডবে কাঁদছে সরোদ। সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর হাতের স্পর্শ পাওয়া সরোদটি দানবের থাবায় ক্ষতবিক্ষত। সরোদের সঙ্গে তাল মিলিয়ে কাঁদছে ওস্তাদজির নামে প্রতিষ্ঠিত জাদুঘরটিও। দ্বিতীয়বারের মতো পুড়িয়ে দেওয়া হয়েছে এটি। সংশ্লিষ্টরা জানান, যারা মুক্ত চিন্তা এবং শুদ্ধ সঙ্গীত চর্চা পছন্দ করেন না তারাই এই হামলা চালিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। ক্যামেরায় ছিলেন লিটন বাবু। ধ্বংস হয়ে গেছে ওস্তাদ আলাউদ্দিন, যার হাতে লেখা চিঠি, ব্যবহৃত নানান সামগ্রী ও দুর্লভ ছবি। ব্রাহ্মণবাড়িয়া শহরের পুরাতন জেল রোড এলাকায় অবস্থান শহরের ঐতিহ্য সুর সম্রাট দি ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের। সরেজমিনে গিয়ে দেখা যায় পোড়া গ্রাম আর দগ্ধ জনপদের ভয়াবহ পরিণতির সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রতিষ্ঠানটি। ভেতরে পড়ে আছে চেয়ার টেবিলের পোড়া ছাই আর রড। মিলনায়তনটি চিনতে ভুল করবে যে কেউ। পুরাতন ভবনের ইট সুরকির পলেস্তরা আগুনের তাপে খসে পড়েছে, উপরের টিন জ্বলে গেছে। পূর্ব পাশের ভবনের প্রতিটি কক্ষেই শুধুই ছাই। অফিস রুমেও তছনছ অবস্থা, ধ্বংস আর লুটপাটের চিত্র সর্বত্র। সংশ্লিষ্টরা জানান, এবার প্রতিষ্ঠানটির প্রতিটি কক্ষে হামলা ও ভাঙচুর করা হয়। হরতাল পালনকারীদের ভয়ে এগুলো বাঁচাতে কেউ এগিয়ে আসেনি। মামলা করলে আমাদের আশঙ্কা যে ওই পর্যায়ে মামলাগুলো ফ্রিজে চলে যাবে। তাই আমাদের দাবি, যারা প্রকৃত দোষী তাদেরকে শনাক্ত করে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। 28 তারিখ সারাদিন এই ব্রাহ্মণবাড়িয়া শহরে কিন্তু তাণ্ডব চলেছে, কিন্তু রক্ষা করার ব্যবস্থা কোথাও ছিল না। রেললাইনের পাথর, সেই পাথর, চূড়া পাথর আর হেফাজত ইসলামের চূড়া পাথর আমার দাঁতে লাগে এবং আমার দাঁতটি ভেঙে যায়। জাদুঘরটি হামলাকারীদের খুঁজে বের করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ মহাপরিদর্শক জানান, ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। বর্তমান যে ইনসিডেন্টগুলো ঘটেছে এর প্রত্যেকটার স্টিল এবং ভিডিও ফটোগ্রাফি আমাদের কাছে আছে, এবং আমরা এই স্টিল এবং ভিডিও দেখে প্রত্যেককে চিহ্নিত করার চেষ্টা করছি। আমরা বলতে চাই, যিনি অন্যায় করবেন তাকে অবশ্যই আইনের মুখোমুখি দাঁড় করাতে হবে, দাঁড় করাবো ইনশাআল্লাহ। গেল রোববার হেফাজতের তাণ্ডবে শুদ্ধ সঙ্গীত চর্চা কেন্দ্র সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন ধ্বংসস্তূপে পরিণত হয়। এর আগেও 2016 সালের 12 জানুয়ারি প্রতিষ্ঠানটি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। মৌ খন্দকার, নিউজ 24, ব্রাহ্মণবাড়িয়া। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। ভারত থেকে চিনি ও তুলা আমদানির সিদ্ধান্তকে আবারও পরিবর্তন করেছে পাকিস্তান। কাশ্মীর ইস্যুতে তেমন অগ্রগতি হওয়ার আগেই নয়াদিল্লির সঙ্গে বাণিজ্য শুরুর সিদ্ধান্ত নেয়ার তুমুল সমালোচনার মুখে পড়ে আমদানি বাণিজ্য স্থগিত করল পাকিস্তান সরকার। হিন্দুস্তান টাইমস জানায়, করোনা থেকে সুস্থ হয়ে আবারও কাজে ফিরেছেন ইমরান খান। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ভারত থেকে তুলা ও চিনি আমদানি করা হবে কিনা তা নিয়ে আলোচনা করা হয়। পরবর্তীতে পাকিস্তানের বিরোধী দল এবং কাশ্মীরবাসীর পক্ষ থেকে কঠোর সমালোচনা সৃষ্টির পর মোদী প্রশাসনের সঙ্গে বাণিজ্যের সিদ্ধান্ত স্থগিত করে পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভা। আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবার স্বাগত, দেখছেন দিনের সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। তাইওয়ানের পূর্বাঞ্চলের একটি টানেলে শুক্রবার সকালে একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত 41 জন নিহতের খবর পাওয়া গেছে। এই দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত 72 জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় দমকল বাহিনীর বরাতে জানা গেছে প্রায় 350 জন যাত্রী নিয়ে তাইটুং এর উদ্দেশ্যে রওনা হয়েছিল ট্রেনটি। যাত্রাপথে হুয়ালিয়েনের উত্তরে একটি টানেলের মধ্য দিয়ে যাওয়ার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। এতে কয়েকটি বগি টানেলের দেয়ালে ধাক্কা খায়। দুর্ঘটনার পর এখনো উদ্ধার কাজ চলছে। মিয়ানমারে গেল 1 ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত জান্তা নিয়ন্ত্রিত নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণ হারিয়েছে অন্তত 43 শিশু। এমন পরিস্থিতিতে দেশটির শিশুদের জন্য আর কোনোভাবেই নিরাপদ নয় বলে জানিয়েছে সেভ দ্য চিলড্রেন। নিহতদের মধ্যে খিন মায়োচিট নামে 7 বছরের শিশুটি সবচেয়ে কম বয়সী। মান্দালয়ে প্রাণ হারানোদের মধ্যে 14 বছর বয়সী এক কিশোরও রয়েছে। এছাড়াও ইয়াঙ্গুনের রাস্তায় খেলা করার সময় জান্তা সরকারের গুলিতে প্রাণ হারায় 13 বছর বয়সী আরেক শিশু। দেশটিতে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের সময় বিপুল সংখ্যক শিশু আহত হয়েছে বলেও জানিয়েছে সেভ দ্য চিলড্রেন। নিচে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। জানাবো খেলার খবর। শুরু হলো বাংলাদেশ গেমস। গেল বছর নবম আসর শুরু হওয়ার কথা থাকলেও করোনা দুর্যোগের কারণে 1 বছর পিছিয়ে অবশেষে মাঠে গড়ালো এই আসর। এবারের আয়োজনকে বলা হয়েছে মুজিব বর্ষের বিশেষ বাংলাদেশ গেমস। এবারের আয়োজনে 8,500 ক্রীড়াবিদ ও কর্মকর্তা অংশগ্রহণ করছেন। ডিসিপ্লিনগুলোর মধ্যে রয়েছে অ্যাথলেটিক্স, আর্চারি, ব্যাডমিন্টন, বক্সিং, সাইক্লিং, ফেন্সিং, ফুটবল, গলফ, স্কেটিং সহ মোট 31টি ইভেন্ট। সব মিলিয়ে ঢাকা ও ঢাকার বাইরে মোট 29টি ভেন্যুতে খেলা হবে। এই গেমসের মশাল প্রজ্বলন শুরু হয় বঙ্গবন্ধুর জন্মভূমি টুঙ্গিপাড়া থেকে। গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে খেলাধুলা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা ভাইরাস মহামারী আবারও প্রকট আকার ধারণ করায় আরেক দফা পেছালো মেয়েদের অনূর্ধ্ব 19 বিশ্বকাপ। টুর্নামেন্ট হবে 2023 সালের জানুয়ারিতে, তবে এটি বাংলাদেশেই হবে বলে জানিয়েছে আইসিসি। মেয়েদের প্রথম অনূর্ধ্ব 19 বিশ্বকাপ হওয়ার কথা ছিল এবছরের জানুয়ারিতে বাংলাদেশে, কিন্তু করোনার কারণেই টুর্নামেন্টটির সূচি পরিবর্তন করেছিল আইসিসি। এই বছরেরই শেষ দিকে সেটি হওয়ার কথা ছিল বাংলাদেশেই পরিবর্তন আনা হয়েছে মেয়েদের 2022 ক্রিকেট বিশ্বকাপের বাছাই পর্বের সূচিতেও। করোনার মধ্যে দলগুলো ঠিকভাবে প্রস্তুতি নিতে পারছে না, আর এই বিষয়টি মাথায় রেখে মেয়েদের বিশ্বকাপের বাছাই পর্ব এই বছরের ডিসেম্বরে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। সংবাদ শেষ করব, যাবার আগে শিরোনামগুলো আরো একবার।